তো এখন আমরা স্থিতিবিদ্যার কিছু টাইপ ওয়াইজ প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই আমাদের ফার্স্ট টাইপ, যেটা হচ্ছে বলের সামন্তরিক সূত্র, যেটা হচ্ছে এত কষ্ট করে এতক্ষণ লাগে, আসলে খুব সহজ জিনিসটা শিখেছি। তো সেই সামন্তরিক সূত্র থেকে যদি প্রবলেমগুলো আসে সেটা কিভাবে সলভ করব। তো প্রথমেই যে প্রবলেমটা দেখো কি আছে, যে 3p এবং 2p মানের বল দুটার লব্ধি আর। 3p এবং 2p মানের বল দুটার লব্ধি আর যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয়, প্রথম বলের পরিমাণটাকে দ্বিগুণ করা হয়, তবে লব্ধির মানও কি হয়ে যায়? লব্ধির মানও দ্বিগুণ হয়। বল দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা হচ্ছে ডায়াগ্রামটা আগে একটু এঁকে নেই। যে দুইটা বল, এই হচ্ছে একটা বল, এটা আমরা দিলাম হচ্ছে নীল কালি, স্কাই ব্লু, ওকে হোয়াটএভার, কালার ব্লাইন্ড। তো এইটা এখানে কি আছে? এখানে আছে হচ্ছে পি, আরে কালার ব্লাইন্ড না, পি আর কিউ, এদের একটা লব্ধি আছে। লব্ধিটা আসলে কি? এই হচ্ছে এর লব্ধি। চান্দু জায়গা মতো বর্ষ, হ্যাঁ ঠিক আছে, এ হচ্ছে এদের লব্ধি। এর লব্ধিটা কি হচ্ছে আর। এরপরে বলা হয়েছে যদি প্রথম বলকে, বাই দ্য ওয়ে এটা পিও না এটা কিও না, এই জিনিসটা হচ্ছে দেখতে হবে। এটা কি আছে? এটা আছে একটা 3p আর একটা 2p, 3p আর একটা কি 2p, ওইভাবে চিন্তা করতে হবে 3p আর 2p। কি বলছে? যদি প্রথম বলকে দ্বিগুণ করা হয়, মানে 3p এর জায়গায় হয়ে যাবে হচ্ছে কি, দ্বিগুণ করলে কি হবে 6p। কিন্তু এই 2p এটাকে কিছু করে নাই, ঠিক আছে, এটাকে কিছু করে না, এটাকে এইভাবে রাখছে, কিছু করলে প্রশ্ন বলে দিত। তার মানে 2p এর জায়গায় ফিক্সড আছে। হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ অবভিয়াসলি এদের মধ্যবর্তী কোণ আলফা, আমরা জানি, ধরে নিছি। প্রথম বলটাকে যদি দ্বিগুণ করি, ওকে, এখন আসলে হচ্ছে দ্বিগুণের পালা। এখন আসি হচ্ছে দ্বিগুণের পালায়। এটাকে কোন কালি দিব? কোন কালি দিব? সবুজ। সো এখন দ্বিতীয় বলটাকে মানে এইভাবে রেখে, মানে প্রথম বলটাকে আছে আমি যদি দ্বিগুণ করি, হ্যাঁ, এটা তো আর কি এই যে এইভাবে রেখে পসিবল না, মানে এর ফিক্সড রেখা এ হচ্ছে পসিবল না। আমরা হচ্ছে এটাকে যেভাবে করতে পারি, এটাকে হচ্ছে ফ্রি হ্যান্ড ড্র করতে হবে আর কি। এটা যতটুকু আছে, এটা হচ্ছে এখান থেকে এটাকে দ্বিগুণ করে দিলাম, এই যে এখান থেকে এইটুকু আসলে হচ্ছে আমরা দ্বিগুণ করে দিছি। হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে এইখানে দিয়ে দিলাম, দ্বিগুণ করছি। তো দ্বিগুণ করার ফলে লব্ধিটা কি হয়েছে? যে এইখান থেকে এইখানে এসে গেছে, এইখান থেকে সেইখানে গেছে। তো এখন এই যে লব্ধিটা কি হয়েছে, 3p এর জায়গায় এখন হয়ে গেছে সে 6p, আর এটা 2p আছে, এর কোনো লাভ লস নাই, এ 2p আছে। কি বলছে? লব্ধিটা কি হয়ে যায়? লব্ধির মানও দ্বিগুণ হয়ে যায়। তারা আর ছিল এখানে, এখানে হয়ে গেছে 2r। তাহলে এদের মধ্যবর্তী কোণ আলফা, এটাই আসলে বের করতে বলছে। মধ্যবর্তী কোণটা আসলে বের করতে বলছে। বুঝতে পারছো? প্রশ্নটা আসলে হচ্ছে হে সরি, ওকে, মধ্যবর্তী কোণ বের করতে বলছে, কত ইজি। এখন এইটা এখানে দুইটা কেস, যদিও এটা একটু নেমে গেছে, এটা আসলে বুঝে নিও যে এরকম ওই যে ওইভাবে আঁকতে গেলে দেখা যায় যে আসলে হচ্ছে পিটা মানে হচ্ছে কিউটা আসলে চেঞ্জ হয়ে যায়, ওইভাবে আসলে আঁকা যায় নাই। তো এখন কি বলছে? এখন বলছে আসলে লব্ধির মানটা বের মধ্যবর্তী কোণটা বের করতে। দুইটা কেস আছে। সো কেস 1 বা হচ্ছে প্রথম ক্ষেত্রে কি নরমালি যেমনে আছে অমনে জাস্ট লব্ধিটা হচ্ছে আমরা বের করব। এই আর স্কয়ার ইকুয়ালস টু 3p স্কয়ার, আচ্ছা একটু লিখে দিই, এভাবেই লিখি, 3p স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p ইন্টু কস আলফা। এটাই তো বের করতে বলছে, আলফাই তো বের করতে বলছে। সো এভাবে রাখলাম। তাহলে এখন দেখো এই আর স্কয়ার ইকুয়ালস টু 9 আর এটা হচ্ছে সাইড
9 4 কত 13 13p স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 12p স্কয়ার cos আলফা এটা হচ্ছে আমরা পাইছি এইটুকু। সো এইটুকু হচ্ছে আমরা বের করে রাখলাম, এইটুকু। এটা হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে এইটুকু পাইছি। ওকে, এরপরে এইখান থেকে আমরা আসি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে কি পাওয়া যায়? দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটা কি হয়ে গেছে বাবা? 2r। তাহলে এখানে কি হবে? ওই যে আচ্ছা লিখি, দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? 2r। তাহলে 2r তার উপরে স্কোয়ার ইকুয়ালস টু একটা বল কি 6p 6p তার উপরে স্কোয়ার প্লাস আরেকটা কি 2p, ওটা তো চেঞ্জ হয় নাই। সো 2p যেভাবে আছে সেভাবে রাখলাম, 2p তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p ইন্টু cos কি হবে? মধ্যবর্তী কোণ কত? চেঞ্জ হয় নাই তো মধ্যবর্তী কোণ আলফা। কেন মধ্যবর্তী কোণ চেঞ্জ হয় না এখানে? কারণ কিউটা আসলে হচ্ছে ওই যে 2p, ওইটা ওর জায়গায় ও স্টেবল ছিল, ওর জায়গায় ও স্টেবল ছিল। এ বাড়ছে কমছে, এটা আসলে কোনো ফ্যাক্ট না, সো এর জন্য কোণের মানটা চেঞ্জ হয় না। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 4r স্কয়ার ইকুয়ালস টু 6 স্কয়ার 36, 2 স্কয়ার 4, তাহলে কি আসে? 40p স্কয়ার প্লাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আচ্ছা 24p স্কয়ার cos আলফা। এটা হচ্ছে দাঁড়ালো। এখন হচ্ছে পুরোটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি। দেখো 4 দিয়ে যদি ডিভাইড করি, r স্কয়ার ইকুয়ালস টু 10p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos আলফা। এটা হচ্ছে দাঁড়ালো। তার মানে এইটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার কেস থেকে পাওয়া আরেকটা রিলেশন। 2 নাম্বার কেস থেকে পাওয়া আরেকটা রিলেশন। তো এখন প্রত্যেকটা রিলেশন, এটাকে হচ্ছে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই, এটাকে হচ্ছে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই। এই দুইটা রিলেশন পাইছি, দুইটা। তো আমাদের কি লাগবে? আমাদের তো আলফার ভ্যালুটা লাগবে। আমরা এখন তুলনা করতে পারি যে এইটা আর তাহলে ওইটা ইকুয়াল টু হবে এইটা, যেহেতু দুইটাই আর, অথবা একটা থেকে আরেকটা মাইনাস করব। আর যদি হচ্ছে 1 থেকে 2 মাইনাস করি, হোয়াটএভার একই কথা। তাহলে আমরা যদি মাইনাস করে দেই, ধরো হচ্ছে 1 মাইনাস 2 যদি করি, তাহলে আর স্কয়ার এই পাশে হয়ে যাবে 0। আর এই পাশে কি থাকবে? এই পাশে দেখো 13p স্কয়ার থেকে 10p স্কয়ার বাদ, 1 থেকে 2 তো মাইনাস করছি, 1 থেকে 2 মাইনাস করছি না? হ্যাঁ। তাহলে 13p স্কয়ার থেকে 10p স্কয়ার বাদ দিলে কি হবে? 3p স্কয়ার, 3p স্কয়ার। আর কি ছিল? 12p স্কয়ার থেকে 6p স্কয়ার মাইনাস, তাহলে কি হবে? 6p স্কয়ার cos আলফা। তাহলে হবে প্লাস 6p স্কয়ার cos আলফা। তাহলে এখন ওই যে এটাকে ওই পাশে পাঠাই দিই, 6p স্কয়ার cos আলফা ইকুয়ালস টু মাইনাস 3p স্কয়ার। তার মানে দেয়ারফর আমরা বলতে পারি cos আলফা ইকুয়ালস টু p স্কয়ার কাটা মাইনাস 3/6, এটা আসবে হচ্ছে মাইনাস 1/2। সো আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। সো এই হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেছে। ওকে, বুঝতে পারছি এটা? তো এখন আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড এক্সাম্পলে। তো আমাদের সেকেন্ড এক্সাম্পলটা এরকম যে একটি বিন্দুতে ক্রিয়ারত পি নিউটন এবং 13 নিউটন দুটি বলের লব্ধি 12 নিউটন, যার ক্রিয়া রেখা পি এর সাথে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে পি এর মানটা বের করতে হবে। সো আমরা কিন্তু আসলে হচ্ছে যখন সামুদ্রিক সূত্র অনুসিদ্ধান্তটা আসলে দেখেছিলাম, তখন কিন্তু এই কেসটা ছিল যে লব্ধিটা ছোট বলের সাথে হচ্ছে 90 ডিগ্রি কোণে যদি থাকে, তাহলে এইখানে পি এর সাথে 90 ডিগ্রি কোণ আছে, তার মানে ডেফিনেটলি এই পি হবে আসলে কি? ছোট বল। তো আমরা একটু ডায়াগ্রামটা হচ্ছে ড্র করি, তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের সেই পি এর সাথে হচ্ছে এই যে লব্ধিটা 90 ডিগ্রি কোণে আছে, তাহলে আরেকটা ভেক্টর হচ্ছে এই দিক বরাবরই থাকবে,
এতে কোনো সন্দেহ নেই। এরপরে এদের হচ্ছে আমরা যদি সামান্তরিকটা বানায় ফেলি, মানে এদেরকে নিয়ে যদি হচ্ছে আমরা সামান্তরিকটা বানাই, তাহলে পুরো সিনারিওটা এরকম হবে। তার মানে এটা আসলে হচ্ছে একটা পি এর সাথে বিন্দুতে পি আর 13 নিউটন, আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের সেই 13 নিউটন বল, এবং এদের লব্ধিটা আসলে হচ্ছে 12 নিউটন, যা পি এর সাথে 12 নিউটনটা যা পি এর সাথে আসলে হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এটা 13 হলে এটাও কি হবে? 13 হবে, তাই না? এটা 13 হলে এটাও 13 হবে। এটা কিন্তু আমরা আসলে অলরেডি শিখেছি, তাই এটাকে হচ্ছে ওইভাবে গেলাম আমরা। তাহলে আসলে কি হবে? পি এর সাথে 90 ডিগ্রি কোণকে পি এর মান নির্ণয় করা। তাহলে এটা হচ্ছে তার অতিভুজ, এটা হচ্ছে তার ভূমি, এটা হচ্ছে তার লম্ব, শেষ। তার মানে 13 স্কোয়ার ইকুয়ালস টু আসতেছে হচ্ছে পি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। সো পি স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার হচ্ছে 169 মাইনাস 12 স্কোয়ার মানে হচ্ছে 144। তার মানে পি স্কোয়ার ইকুয়ালস টু এটা আসবে আসলে হচ্ছে 25। সো দ্যাট মিনস পি ইকুয়ালস টু আসবে 5 নিউটন। এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস 5 দিব না, ওকে? এখানে কিন্তু আমরা হচ্ছে প্লাস মাইনাস 5 দিব না। কেন মাইনাস 5 হবে না? এইটা আসলে হচ্ছে তোমাদের বাসায় টাচ থাকবে, কেন এই জায়গায় বলটা আসলে মাইনাস 5 হচ্ছে না। ওকে, তাহলে এখানে জাস্ট পি এর মান বের করতে বল, সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারলাম। এখন ইন কেস এইখানে যদি তারা এই জায়গাতে পি এর মান এবং পাশাপাশি আসলে হচ্ছে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে বল, তাহলে কি হইতো? তাহলে কিন্তু এই মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা হইতো, মনে আছে, কজ ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। ছোট বল কি 5 ডিভাইডেড বাই বড় বল কত 30। সো এইটাকে হচ্ছে ওই যে ক্যালকুলেটরে বসালেই আসলে হচ্ছে কি রেজাল্টটা আমাদের চলে আসবে। তো এখন হচ্ছে আমরা চলে যাবো আমাদের থার্ড এক্সাম্পলে। তো আমাদের থার্ড এক্সাম্পলটা এরকম যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ, যেখানে পি ইজ গ্রেটার দেন কিউ, মানের দুইটা বলের লব্ধি পি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যে পি আর কিউ দুইটা বলের লব্ধি পি এর সাথে 60 ডিগ্রি কোণ আছে। পি বলটাকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। মানে পিটাকে আমরা যদি দ্বিগুণ করে দিই, তাহলে এই বলটা হয় আসলে কত 30 ডিগ্রি। তাহলে বল দুইটার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এই দুইটাকে আমরা হচ্ছে এইভাবে চিন্তা করতে পারি। ধরো হচ্ছে দুইটা আলাদা আলাদা হচ্ছে ড্র করলাম এইভাবে, যে এইটা এরপরে আসলে হচ্ছে আমরা পিটাকেই একটু দ্বিগুণ করে দিছি। ধরো এইটা সেম, এদের হচ্ছে লব্ধিটা কি বলছে? কোন বিন্দুতে ক্রিয়ারত পি আর কিউ মানে দুইটা বলের লব্ধি পি এর সাথে, ধরো এ হচ্ছে তাদের লব্ধি। লব্ধিটাকে একটু চেঞ্জ করে দেই, এ হচ্ছে এদের লব্ধি, সেম এখানে আসলে হচ্ছে এটার লব্ধিটা। এখন এই হচ্ছে পি আর এখানে কিউ, যেখানে বলে দিছে যে পি ইজ গ্রেটার দেন কিউ। লব্ধিটা এখানে আসলে আর কি করছে? পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। পি বলটাকে দ্বিগুণ করে আমি যদি পি এর জায়গায় এখন নিয়ে আসি 2p, আর কিউ যেভাবে আছে সেভাবে রাখি, কিউ এর কথা বলে নাই, তাহলে যে লব্ধিটা হয় দ্বিগুণ করলে উক্ত কোণ, মানে লব্ধিটা হচ্ছে যে কোণ উৎপন্ন করে পি এর সাথে সেই কোণটা, তার মানে এখন লব্ধিটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেই লব্ধিটা চেঞ্জ হয়ে ধরলাম হচ্ছে আর প্রাইম হয়েছে, সেই কোণটা হয় আসলে হচ্ছে 30 ডিগ্রি। এই কোণটা হয় আসলে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এটাও আসলে হচ্ছে সেই আলফা। এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আলফা, এইটার ভ্যালুটা কি হবে সেটা আসলে হচ্ছে বের করতে বলছে। এবং দেখো এই প্রবলেমটা এসেছে হচ্ছে বুয়েট 11-12-এ, মানে হচ্ছে বেশ অনেক দিন আগেই এসেছে। তার মানে এইটা কিন্তু হচ্ছে এইচএস এর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, এভাবে আমরা এটাকে বলতে পারি। তার মানে এখন এই জায়গাতে আমরা যদি খেয়াল করি দুইটা সিনারিও।
60 ডিগ্রির জন্য আর 30 ডিগ্রির জন্য মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আলফা দুই জায়গায় আসলে সেম আছে। তো এখন যেহেতু এখানে থিটার ভ্যালু দেয়া আছে, তো আমরা হচ্ছে ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করতে পারি যে tan 60 ডিগ্রি এটা ইকুয়ালস টু, এটা কার সাথে উৎপন্ন করছে? পি এর সাথে, তাই পি প্লাস কিউ কজ আলফা হবে কিউ সাইন আলফা। এটা একটা, এটা এভাবে রাখলাম। আরেকটা কি, tan 30 ডিগ্রির জন্য, 30 ডিগ্রি এটার জন্য কি কার সাথে উৎপন্ন করছে? 2p এর সাথে, তাহলে 2p প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা। এই হচ্ছে দুইটার জন্য দুইটা ভ্যালু। সো এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, ঠিক আছে, আমরা খুবই ছোটখাটো কাজ করব। এটাকে হচ্ছে আমরা 1 নং দিলাম, এটাকে হচ্ছে আমরা 2 নং দিলাম। এখন আমরা যেটা করতে পারি, 1 কে 2 দিয়ে ডিভাইড করি, 1 ডিভাইডেড বাই 2। আমরা যেটা করব, এই যে 1 ডিভাইডেড বাই 2, আমরা যদি 1 ডিভাইডেড বাই 2 করি তাহলে এখানে হবে tan 60 ডিগ্রি, এখানে হবে tan 30 ডিগ্রি ইকুয়ালস টু, যদি ডিভাইড করি দেখো এইটা ডিভাইডেড বাই এইটা, তার মানে উপরের অংশটা আসলে হচ্ছে কিউ সাইন আলফা দুই জায়গায় আসলে সেম, ওটা কাটা যাবে। তাহলে এখানে হবে 2p প্লাস কিউ cos আলফা ডিভাইডেড বাই p প্লাস কিউ cos আলফা। এখন আসি tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু আসলে কত? tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। সো 1/√3 ডিভাইডেড বাই 1/√3, এটা উল্টায় গেলে এটা হয়ে যাবে কিন্তু ডিরেক্টলি কি 3। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হিসাবগুলো এই টাইপের হিসাবগুলো একটু দ্রুত মুখে মুখে করতে হবে। 3 ইকুয়ালস টু 2p প্লাস কিউ cos আলফা ডিভাইডেড বাই p প্লাস কিউ সাইন আলফা, তাই না? খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। আমরা কিন্তু এখনো সহজ জিনিসেই আছি, কঠিন কিন্তু কিছু দেখি নাই। আর আর মাল্টিপ্লাই করে দিই, আর আর ক্রস মাল্টিপ্লাই করলে হবে আসলে 3p প্লাস 3q cos আলফা ইকুয়ালস টু হবে 2p প্লাস q cos আলফা। আমাদের কি বের করতে হবে? আমাদের কিন্তু cos আলফার ভ্যালুটা বের করতে হবে, মানে সরি আলফার ভ্যালুটা বের করতে হবে। সো এখন যদি আইডেন্টিফাই করি, মানে এই পাশে যদি নিয়ে আসি, তাহলে 2q cos আলফা ইকুয়ালস টু হবে হচ্ছে -p, বা হচ্ছে এইভাবে বলতে পারি যে p ইকুয়ালস টু -2q cos আলফা, p ইকুয়ালস টু -2q cos আলফা। এই যে আমরা হচ্ছে এই রিলেশনটুকু এখান থেকে জেনারেট করলাম যে p ইকুয়ালস টু -2q cos আলফা। তো এখন এই যে p এর ভ্যালু 1 নং এ বসাই দিই, p এর ভ্যালুটা যে এখানে পাইছি সরি সেটা হচ্ছে 1 নং এ বসাই দিই। তাহলে এখন এক নং হতে tan 60 ডিগ্রি, এটা ইকুয়ালস টু কি ছিল? এখানে হচ্ছে কিউ সাইন আলফা, আর এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে p। আমরা আবার আসি, p প্লাস কিউ cos আলফা, সো p এর ভ্যালু কি? -2q cos আলফা, সেটা হচ্ছে বসাই দিব, -2q cos আলফা প্লাস q cos আলফা। এইটা হচ্ছে এখানে √3 ইকুয়ালস টু, এখানে হচ্ছে তাহলে -tan আলফা। তাহলে tan আলফা ইকুয়ালস টু -√3, তাহলে সরি, তাহলে therefore আলফা ইকুয়ালস টু tan ইনভার্স -√3। সো tan 60 ডিগ্রি ভ্যালু আসলে হচ্ছে
√3, তাহলে মাইনাস √3 হবে 180 মাইনাস 60, তার মানে হচ্ছে আলফা ইজ টু হবে 120 ডিগ্রি। এটাই হচ্ছে এর অ্যান্সার। আশা করি এই প্রবলেমটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে 4 নম্বর প্রবলেম কি বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান, বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান এফ এবং জি। বলদ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ আলফা হলে প্রমাণ করো যে লব্ধির মান হবে √f² cos² α/2 প্লাস g² sin² α/2। খুবই সহজ একটা প্রবলেম। তো এর সলিউশনটা আমরা হচ্ছে যেভাবে চিন্তা করতে পারি যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল। সো আমরা লিখতে পারি যে ধরি বলদ্বয় কি পি ও কিউ, ধরি বলদ্বয় পি ও কিউ এবং পি ইজ গ্রেটার দেন কিউ, এটা আমরা শুরুতেই ধরে নিছি। ধরি বলদ্বয় পি এবং কিউ এবং পি ইজ গ্রেটার দেন কিউ, তাহলে এদের বৃহত্তম বলদ্বয়ের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান এফ ও জি। তার মানে বৃহত্তম লব্ধি আসলে এফ আর ক্ষুদ্রতম লব্ধিটা আসলে হচ্ছে জি। তো আমরা জানি যে বৃহত্তম লব্ধি অ্যাকচুয়ালি হচ্ছে এই বলদ্বয়ের যোগফল, এইটা ইকুয়ালস টু হচ্ছে এফ। এটাকে আমরা বুঝতে পারছি। এটা আমরা কোথায় পড়ছি? আমরা কিন্তু বলদ্বয়ের সামুদ্রিক সূত্র অনুসিদ্ধান্ততে আসলে হচ্ছে দেখেছিলাম যে বৃহত্তম লব্ধি হয় আসলে হচ্ছে বলদ্বয়ের যোগফল, আর ক্ষুদ্রতম লব্ধিটা কি হয়? বলদ্বয়ের বিয়োগফল, আর কিছুই না। তার মানে জিটা কি হবে এখানে পি মাইনাস কিউ, এটা ইকুয়ালস টু হচ্ছে জি। ওকে, এটুকু ক্লিয়ার? তাহলে এটাকে 1 নং দেই আর এটাকে আসলে হচ্ছে 2 নং দেই। সো আমাদের এখন এখান থেকে বলদ্বয়ের মানটা আসলে বের করতে হবে। আমরা যদি 1 যোগ 2 করি, আমরা যদি 1 যোগ 2 করি তাহলে এখানে 2p = f + g, তাহলে p = দাঁড়াবে এই f + g/2। ঠিক একইভাবে আমরা যদি 1 - 2 করি, 1 থেকে যদি 2 বাদ দেই তাহলে 2q হবে f - g, তার মানে তখন শুধু q হবে আসলে f - g/2। এই দুইটা জিনিস হচ্ছে আমরা এখান থেকে বের করে রাখছি। তো এই যে এইটুকু বের করা মানে কিন্তু আমাদের কাজ শেষ। এইটুকু বের করা মানেই হচ্ছে আমাদের ম্যাথ শেষ, এরপরে আর কিচ্ছু বাকি নাই। স্যার এরপরে আর কিচ্ছু বাকি নাই কেন? এই কিভাবে বাকি নেই? এরপরে তো লব্ধি বের করতে হবে, এরপরে তো লব্ধির মানটাই চাইছে। আমি তো বলদ্বয় বের করে ফেলছি, আলফাটা বের করছি, এরপরে তো লব্ধির মান জাস্ট ওইটা জাস্ট হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে মিলাইতে হবে। তো সুতরাং হচ্ছে লব্ধি ইকুয়ালস টু কি হবে? লব্ধি হবে আসলে ওই যে √, বা হচ্ছে আমরা ওইভাবে ধরে যাওয়া করছি, ধরো হচ্ছে লব্ধি ধরো ওইভাবে লিখলাম লব্ধি r² ইকুয়ালস টু, তাহলে কি হবে p² + q² + 2pq cos আলফা। ঠিক আছে, ওই যে ওইখানে একটু লিখে নিব যে ধরি লব্ধিটাও আসলে হচ্ছে কোনো প্যারা নেই r²। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে √ওভার দিয়ে করা যেত, ওই √ওভারটা এখান থেকে আসবে, আর রুট সরাই দিয়ে আসলে হিসাব করি অনেক সময় আসলে যেটা হয় যে রুট দিয়ে হিসাব করতে গেলে আসলে হচ্ছে একটা চোখের একটা যে অনেক কঠিন বিষয়টা, তো এর জন্য আসলে রুটটা সরাইয়ে রাখছি। ধরা হচ্ছে r² p², p এর ভ্যালু বসাই p + g, সরি f + g না, f + g/2 তার উপরে স্কয়ার। কিউ কি? কিউ হচ্ছে f - g/2, ওইটা বসাই f - g/2 তার উপরে স্কয়ার প্লাস 2 ইনটু ওই যে f + g/2 ইনটু f - g, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু f + g ইনটু f - g, ওই যে /2, এটারও /2 এটারও /2, তাহলে কি হবে /4 আর cos আলফা। এটা কি বুঝতে পারছি স্যার? /4টা কেন লিখলাম? p এর ভ্যালু তো এটা /2 ইনটু এটা /2, সো গুণ করলে তো এটা আসলে হচ্ছে 2 আর 2 4 হয়ে যাবে।
তো কনফিউশনের কোনো কারণ নাই। এরপরে এই দুই দুই আবার কাটবে, ঠিক আছে, সেটাতে আসতেছে পরে ধীরে সুস্থে। তাহলে এখন কি হয়, এটাকে লিখতে পারি f প্লাস জি বাই 4, f প্লাস জি হোল স্কোয়ার বাই 4, এটাকে লিখতে পারি f মাইনাস জি হোল স্কোয়ার বাই 4। কারণ কি a বাই b এর উপর হোল স্কোয়ার আছে, তার মানে যদি এরকম থাকে সিনারিওটা এরকম যে a বাই b তার উপর হোল স্কোয়ার, এটা যেই কথা a স্কোয়ার বাই b স্কোয়ার কিন্তু একই কথা, উপরেরটার স্কোয়ার নিচেরটার স্কোয়ার একই কথা, এটা আমরা জানি। তো ওই জিনিসটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব, ওই জিনিসটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। সো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে, তো আর স্কোয়ার ইকুয়ালস টু এটা কি হবে f প্লাস জি হোল স্কোয়ার বাই 4 প্লাস, আচ্ছা আর একটা লাইন বাড়াই সমস্যা নাই, প্লাস জি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস এটা দিয়ে এটাতে কাটলে হবে 2, দেখি একটা লাইন থাকুক, f প্লাস জি f মাইনাস জি ডিভাইডেড বাই 2 কজ আলফা। এখানে আসলে হচ্ছে এক লাইনে ক্যালকুলেশন করা যায়, আমি হচ্ছে ইচ্ছা করে একটু বড় বড় করতেছি, প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করতেছি যাতে আসলে বুঝতে সুবিধা হয়। আর স্কোয়ার ইকুয়ালস টু এখন এটাতে আসলে কি লিখতে পারি, 1/4 কমন নিতে পারি না আমরা, এখানে 1/4 যদি আমরা কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, f প্লাস জি হোল স্কোয়ার প্লাস f মাইনাস জি তারপর স্কোয়ার, এই দুটা থেকে যদি 1/4 কমন নেই এটা দাঁড়াচ্ছে। আর এইখানে কি দাঁড়াচ্ছে স্যার দেখেন, f প্লাস জি ইন্টু f মাইনাস জি, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কি, এটা তো লেখা যায় ক্লিয়ারলি f স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, এর সাথে a 1/2টাকে একটু সামনে দিয়ে দেই, আর এখানে আসলে হচ্ছে সেই আসলো কজ আলফা। এটুকু বুঝাইতে পারছি স্যার, f প্লাস জি ইন্টু f মাইনাস জি, এটা মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই 2 রে লিখলাম সামনে 1/2, আর কজ আলফা এখানে হয়ে গেল আসলে হচ্ছে কি কজ আলফা। ক্লিয়ার স্যার এইটুকু? তো এখন কি দাঁড়াচ্ছে, সেম লাইনটাই আবার একটু লিখি, দেখেন আর স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কি দাঁড়াচ্ছে, এর ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস 2ab আর মাইনাস 2ab এটা কাটা থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওই পাশেও থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডিরেক্টলি ফর্মুলা এভাবে মনে রাখলেও হয়। তার মানে এটার পরিবর্তে আসতে আসতে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু আর 1/4 যদি কেটে দেয় তাহলে ডিরেক্টলি আসে 1/2 ইন্টু এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, এটাই বুঝতে পারছি। কিভাবে আসলো, এই যে এটাকে যদি হচ্ছে আমরা এইভাবে লিখি, এই যে এটাকে হচ্ছে ধরো এভাবে যদি লিখি, এই যে এটার পরিবর্তে সরি এটার পরিবর্তে আমরা লিখতে পারি না 2 ইন্টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, এরপর 2 আর 1/4, 2 আর 1/4 কাটা, 2 আর 1/4 কাটা, তার মানে 1/2 ইন্টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার এইভাবে থাকে। সো ওইভাবে আর কি হচ্ছে এটাকে আমরা নিয়ে এসেছি, সরি প্লাস, আর এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এরপরে আসলে হচ্ছে আমরা একটু গুণ করব, এখানে আমাদের যেহেতু আর জায়গা হবে না তাই আর কি এই পেজে আর আমরা মাল্টিপ্লাই করলাম না। এরপরে সেকেন্ড পেজে হচ্ছে আমরা এই হাফ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, আর হাফ কজ আলফা দিয়ে ওইটাকে মাল্টিপ্লাই করব। তো যদি করে দেই, তো এখানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে হাফ এফ স্কোয়ার প্লাস এটা হবে হাফ জি স্কোয়ার প্লাস, দেখো এখানে মাল্টিপ্লাই কি হচ্ছে, এখানে মাল্টিপ্লাই হচ্ছে যে হাফ এফ স্কোয়ার কজ আলফা, হাফ এফ স্কোয়ার, এখানে কিন্তু কজ আলফাটাও কি মাল্টিপ্লাই হয়ে আছে, তার মানে এটা হবে কি হাফ এফ স্কোয়ার কজ আলফা, তার মানে হচ্ছে এটাকে, হ্যাঁ তার মানে এটাকে এইভাবে লিখবো যে হাফ এফ স্কোয়ার কজ আলফা, তাহলে এটা হবে হচ্ছে হাফ
এফ স্কোয়ার কজ আলফা সেম একইভাবে হচ্ছে এই মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা, ওইটার বেলায় আসবে মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা, তাহলে এটা হবে মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা। তো এখন আমরা এখান থেকে আসি যে আমরা এফ স্কোয়ারটা যদি হচ্ছে কমন নেই, হাফ এফ স্কোয়ার যদি কমন নেই, তাহলে হাফ এফ স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে হবে 1 প্লাস মানে এফ আর এফ এর মধ্যে 1 প্লাস কজ আলফা, ঠিক আছে, কিভাবে প্লাস হাফ জি স্কোয়ার যদি কমন নেই তাহলে হবে আসলে 1 মাইনাস কজ আলফা। এটাকে বুঝতে পারছি, কজ আলফা জি স্কোয়ার আর জি স্কোয়ার টার্ম থেকে জি স্কোয়ার মানে হাফ জি স্কোয়ার কমন নিয়েছি, এফ স্কোয়ার আর এফ স্কোয়ার টার্ম থেকে হাফ এফ স্কোয়ার কমন নিয়েছি, মানে এই দুইটা থেকে। তো এখন এর পরের লাইনটা কি আসে, হাফ এফ স্কোয়ার। এখন আমরা গণিতের আমরা বলেছি যে হচ্ছে ট্রিগোনোমেট্রির দুইটা ফর্মুলা আছে, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা, আরেকটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। এই দুইটা ফর্মুলা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে 2 থিটা আছে, এখানে আসলে হচ্ছে 2 থিটা আছে, এখানে 2 থিটা আছে বলে এখানে হয়ে গেছে আসলে হচ্ছে থিটা, এখানে 2 থিটা আছে দেখে এখানে থিটা, এখানে 2 থিটা আছে বলে এখানে থিটা, এখানে মাইনাস আছে বলে এখানে আসলে হচ্ছে সাইন স্কোয়ার, এখানে প্লাস আছে বলে এখানে আছে হচ্ছে কজ স্কোয়ার, প্লাস থাকাতে আসছে হচ্ছে কজ স্কোয়ার, এই প্লাস থাকাতে আসছে হচ্ছে কজ স্কোয়ার, আর এই 2 থিটাটা এইটা হয়ে গেছে এখানে থিটা, 2 থিটাটা এখানে হয়ে গেছে থিটা, কেন মাইনাস থাকাতে এটা হয়ে গেছে আসলে হচ্ছে সাইন স্কোয়ার, আর এই 2 থিটা থেকে হয়ে গেছে আসলে হচ্ছে থিটা, মানে ওই পাশে গেলে আসলে হচ্ছে থিটাটা অর্ধেক হয়ে যাচ্ছে। তো এই কনসেপ্টটাই যদি হচ্ছে আমরা এখানে নিয়ে আসি, যে এটার পরিবর্তে আমরা লিখলাম যে 1 প্লাস কস থিটা, তাহলে প্লাস থাকার কারণে কি হবে কস, তার মানে 2 কস স্কোয়ার, আর এখানে থিটা থাকলে ওই পাশে গেলে কি হবে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে আসলে হচ্ছে থিটা বাই 2। ঠিক একইভাবে এখান থেকে আমরা জেনারেট করতে পারি 1 মাইনাস কস থিটা, এটা কি হবে, এটা হবে মাইনাস থাকার কারণে হবে সাইন 2 সাইন স্কোয়ার, আর থিটা থাকার কারণে হয়ে যাবে এখানে থিটা বাই 2। ক্লিয়ার এটুকু? এই জিনিসটাই হচ্ছে আমরা তাহলে এখানে লিখবো যে 1 প্লাস কস আলফা, এটাকে লিখতে পারি আসলে হচ্ছে 2 কস স্কোয়ার আলফা বাই 2, এরপরে প্লাস এ হাফ জি স্কোয়ার, এবং এখানে আসবে হচ্ছে এই যে এটার পরিবর্তে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, এরপর এই টু কাটা, এই টু কাটা, তাহলে আর স্কোয়ার হচ্ছে আসতেছে আমাদের এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। সো আর দাঁড়াচ্ছে আসলে হচ্ছে রুট ওভার এই এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। এটাই আসলে এফ, এবং এটাই হচ্ছে আমাদের প্রুফে ছিল এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2, এটাই হচ্ছে আমরা পাইছি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই প্রবলেমটা আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে। আমাদের 5 নম্বর প্রবলেমটা হচ্ছে এরকম যে পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল পি ও কিউ মানের বলদ্বয়ের লব্ধি,
পি ও কিউ মানের বলদ্বয়ের লব্ধি 2m প্লাস 1 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যখন তারা π/2 মাইনাস থিটা কোণে ক্রিয়া করে তখন লব্ধির মান হয় 2m মাইনাস 1 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। প্রমাণ করো যে tan থিটা ইকুয়ালস টু m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1। তো জিনিসটা আসলে হচ্ছে যে লব্ধির মানটা যেটা আমরা সিম্পল জিনিস মাথায় রাখতে হবে, পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল। সো এই যে থিটা কোণে ক্রিয়াশীল এটা মানে আসলে হচ্ছে বলা আছে যে আলফার ভ্যালুটা মধ্যবর্তী কোণ পি আর কিউ মানের যে লব্ধি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর, এটা আসলে r1 আমরা নাম দিলাম, ঠিক আছে। আর এটা ধরলাম হচ্ছে ধরো হচ্ছে আলফা ওয়ানটা অ্যাকচুয়ালি আসলে এখানে থিটা। যখন তারা π/2 মাইনাস থিটা, তার মানে এটা হয়ে যাচ্ছে হচ্ছে সিনারিওটা চেঞ্জ হয়েছে কিন্তু মধ্যবর্তী অ্যাঙ্গেল α2, মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে আসলে α2 হলে কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধির মান হয় এইটা। এই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে r2, এটা এখানে লিখি, এটা অ্যাকচুয়ালি আসলে r2। লব্ধির মানটা যদি r2 হয় তখন প্রমাণ করতে হবে যে tan থিটা ইকুয়ালস টু m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1। কথা কি বুঝাইতে পারছি? বল দুইটা পি আর কিউ, এরা যদি হচ্ছে থিটা কোণে থাকে তখন লব্ধি হয় এইটা, যখন এরা π/2 মাইনাস থিটা কোণে থাকে তখন লব্ধি হয় এটা। আর কিছুই নেই এখানে, আর কোনো ভেজাল নাই, সিম্পল জিনিস। পি আর কিউ লব্ধির ওই আর এর পরিবর্তে বলে দিছে 2m প্লাস 1 ইন্টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এইটাই জাস্ট হচ্ছে একটু কনফিউজ হওয়ার জন্য। এরপরে বাকি সবই বলে দিছে, এখানে হচ্ছে আননোন কিচ্ছু নাই, সবই হচ্ছে আমরা জানি। ডিরেক্টলি কি করব? ডিরেক্টলি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব। তার মানে এখানে আসলে হচ্ছে প্রথম ক্ষেত্রে ডিরেক্টলি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব। এখানে কিচ্ছু মানে কিছু দেখাই লাগবে না, ওটা কি আর, তার মানে আর কি হবে সেই 2m প্লাস 1 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো আমরা কি জানি আর স্কোয়ার না, আর স্কোয়ার, তো এটাকে হচ্ছে দিয়ে দাও একটা সুন্দর করে স্কোয়ার। আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে ওই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস কি হবে কস আলফা আমরা জানি, তো ওই যে লিখে দিছে আলফা 1 সেটা কত থিটা, যাতে এই প্রবলেমটা না হয়। ঠিক আছে, শেষ। এখন কি, এখন হিসাব নিকাশ করো। হিসাব নিকাশ করলে কি হয়, এটা 2m প্লাস 1 তার উপরে স্কোয়ার, বুঝলাম। আর এখানে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা কি স্কোয়ার করলে এটা হয়, দেখো এখানেও আসলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে। এই সেটটাকে ধরে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইভাবে চিন্তা করতে পারো, মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস কমন ডিরেক্টলি লিখে দিচ্ছি, বা পুরো সেটটাকে ধরে এই পাশে নিয়ে আসছি। এটা আস্তে আস্তে হচ্ছে 2pq cos থিটা, 2pq cos থিটা, বুঝলাম। এখন কেন এটাকে এই পাশে নিয়ে আসছি, কেন নিয়ে আসছি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি হচ্ছে এখান থেকে কমন নিতে পারবো। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমি যদি কমন নেই তাহলে এখানে হবে, যেহেতু এখানে হোল স্কোয়ার আছে তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব 2m প্লাস 1 তারপর স্কোয়ার দেন মাইনাস 1। এইটা ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 2pq cos থিটা, রাখলাম এইভাবে। এরপরে দেখো কি দাঁড়াচ্ছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ফর্মুলাটা ভেঙে দিই কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এখন জিনিসটা খুবই সিম্পল হয়ে গেছে। কি দাঁড়াচ্ছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইটা দাঁড়াচ্ছে হচ্ছে 4m স্কোয়ার প্লাস 4m ইকুয়ালস টু 2pq cos থিটা। এটা হচ্ছে এইটা দাঁড়ালো। এটা আসলে হচ্ছে আমরা প্রথম সিনারিও দিয়ে এই ফর্মুলাটা পেয়ে গেছি। আর হচ্ছে দ্বিতীয় সিনারিওতে কি বলছে, কিচ্ছু না রে ভাই, আলফাটা বলে দিছে π/2 মাইনাস থিটা, লব্ধিটা বলে দিছে এইটা। তো এখন হচ্ছে এই যে দ্বিতীয় ক্ষেত্রে জাস্ট হিসাব করব।
এটা আচ্ছা, এটা এইভাবে রাখছি, এটারে হচ্ছে একটা বক্স করে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখি, এটা হচ্ছে এইভাবে রাখলাম, ঠিক আছে? এটা পরে দেখতেছি দ্বিতীয় ক্ষেত্রে, আগে হিসাব করে নেই কি হবে। সেম জিনিস লব্ধিটা, এই যে 2m - 1 2m - 1 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তারপর স্কোয়ার কি হবে, কি হবে দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, আলফার পরিবর্তে হবে সেই π/2 মাইনাস থিটা, আর কিছুই না। এটা গেল। এখন এটাকে যদি হচ্ছে আমরা সলভ করি, ঠিক একই প্রসেস একটু আগে যেভাবে করছি ঠিক ওইভাবেই আর কি নিয়ে আসবো। 2m - 1 তারপর স্কোয়ার, এখানে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এই যে মাইনাস এটাকে হচ্ছে যেভাবে নিয়ে আসি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা ইকুয়াল টু এখানে হবে 2p কিউ। এখন এটা তো বুঝলাম cos 90 মাইনাস থিটা, সমকোণের সংখ্যা বিজোড়, 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ, সো পজিটিভ থাকবে, সমকোণের সংখ্যা বিজোড় তাই cos হয়ে যাবে sin, তাহলে cos 90 মাইনাস থিটা মানে আসলে হচ্ছে আসতেছে sin থিটা। ক্লিয়ার? এখন ঠিক একই ভাবে এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এখানে কমন নিব, একটু আগে যে এই যে এটাতে যেভাবে করছি ঠিক এই প্রসেসটাই ওখানে ঢালা মুখস্থ ঢেলে দিব। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কমন নিছি, কমন নিলে এখানে হবে 2m - 1 হোল স্কয়ার দেন -1, 2m - 1 হোল স্কয়ার দেন -1, তো আমরা डायरेक्टली ফর্মুলা লিখে দিই 4m স্কয়ার - 4m + 1 - 1। এটা আশা করি হচ্ছে এতে সবাই বুঝতে পারছি, জাস্ট একটা লাইন স্কিপ করছি। এটা 2m - 1 হোল স্কয়ার হতো, 2m - 1 হোল স্কয়ার দেন এটার জন্য -1, ওই যে ওই রকম করে এখানে প্লাসের জায়গায় হতো -1, তো পরে ফর্মুলা ভেঙে দিছি, আমি ফর্মুলাটা লিখে দিছি डायरेक्टली। তো এখন সিনারিও তাহলে কি দাঁড়াচ্ছে যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আর এখানে থাকতেছে আসলে হচ্ছে 4m স্কয়ার - 4, এটা ইকুয়ালস টু 2pq sin থিটা। এটা তাহলে এই যে দুইটা জিনিস এরকম আসলে হচ্ছে দুইটা ইকুয়েশন হচ্ছে আমরা এখানে দাঁড়া করাতে পারি, এটাকে 1 নং দেই আর এটাকে দিয়ে রাখি আমরা আসলে হচ্ছে 2 নং। আমাদের প্রুফ করতে হবে কি, দেখো প্রুফ করতে হবে tan থিটা, tan থিটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। সো প্রুফ দেখে তো বোঝা যাচ্ছে যে এখানে সাইন আছে, এখানে কজ আছে, এই 2 ডিভাইডেড বাই যদি 1 করি তাহলে তো এখানে tan থিটা চলে আসছে, বাকি সব এমনি কাটা, এমনি হয়ে যাচ্ছে। তার মানে 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1 যদি করি, দেখো লিখি 2 কি আছে, এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আর এখানে হবে হচ্ছে 4m স্কয়ার - 4m, আর এখানে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পার্থক্য কি 4m স্কয়ার প্লাস 4m, এখানে কি আছে 2pq sin থিটা, আর এখানে আছে হচ্ছে 2pq cos থিটা, তাই না? এটা ছিল 2pq sin থিটা ডিভাইড বাই 2pq cos থিটা। সো এখন দেখো এটা এটা কাটা, এই দুইটা কাটা, এইটা এটা কাটা, তাহলে tan থিটা তো এটাকে এই পাশে লিখি, tan থিটা ইকুয়ালস টু 4m স্কয়ার - 4m, নিচেও 4m স্কয়ার আর প্লাস 4m। প্রুফ করতে হবে কি, প্রুফ করতে হবে m - 1 ডিভাইড বাই m + 1, m - 1 ডিভাইড বাই m + 1। তো উপর থেকে আমি হচ্ছে 4m যদি কমন নেই তাহলে তো আসতে আছে m - 1, নিচ থেকেও যদি আমি 4m কমন নেই তাহলে তো আসতে আছে হচ্ছে m + 1। তাহলে এখানে tan থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, 4m কাটা m - 1 ডিভাইডেড বাই m + 1। শেষ হয়েছে নি প্রুফ? ঠিক আছে, এই ম্যাথ করার জন্য কি কোনো কিছু দরকার আছে, কোনো এক্সট্রা কিছু লাগছে, এক্সট্রা কোনো নলেজ যেটা হচ্ছে আমরা আমাদের আগে থেকে জানা ছিল না, এরকম কিচ্ছু না, জাস্ট সিম্পলি ভ্যালুগুলো দেয়া আছে, জাস্ট আমরা হচ্ছে সলভ করে ফেলছি, শেষ। খুবই ইজি ম্যাথ, এবং এইভাবেই এই টাইপের প্রবলেম দিয়েই আসলে হচ্ছে এই চ্যাপ্টারটা সাজানো, জিনিসটা আসলে হচ্ছে খুবই ইজি, প্রশ্নের মধ্যেই সব আছে। ওকে, তো হোপফুলি এই প্রবলেমটা হচ্ছে আমরা বুঝতে পারছি। তো আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেম। কি আছে, সমমানের দুইটা বল কোন বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত,
সমমানের দুইটা বল কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। কথা বুঝো। আমরা এটার চিত্রটা আগে হচ্ছে ড্র করি। সমমানের দুইটা বল, সমমানের দুইটা বল, এদের লব্ধি ধরো হচ্ছে এই হচ্ছে দুইটা বল, ঠিক আছে? ওকে, সমমানের দুইটা বল, এদের হচ্ছে লব্ধিটা এঁকে ফেলি। ওকে, এখন দেখো সমমানের দুইটা বল, এটা পি হলে এটাও পি, এদের লব্ধি তো আর। কি বলছে? আচ্ছা, লব্ধিটা পরে আসতেছি, লব্ধিটা আর না কি হবে সেটা। সমমানের দুইটা বল যদি পরস্পর 2 আলফা কোণে ক্রিয়ারত থাকে, 2 আলফা কোণে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয়, কি লব্ধি উৎপন্ন হয়? যে লব্ধি উৎপন্ন হয় সেটা মাথায় রাখলাম। যদি তারা 2 বিটা, মানে তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে, এটা পি এটাও পি, এখন মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি 2 বিটা হয়, 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। তার মানে 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয়, এই লব্ধিটাকে যদি আমি আর ধরি তাহলে 2 আলফা কোণে ক্রিয়ারত এই লব্ধিটা হবে 2r। এটাই হচ্ছে প্রশ্নে বলছে। এটা কি বুঝতে পারছি? কোশ্চেনটা আবার একটু ভালোভাবে অ্যানালাইসিস করি। সমমানের দুইটি বল কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় বা যে লব্ধি উৎপন্ন হওয়ার কথা, সেইটা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। তার মানে 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধিটা হয় সেই লব্ধিটাকে যদি আমরা আর ধরি তাহলে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে তার লব্ধিটা কি হবে? তার দ্বিগুণ, মানে হচ্ছে 2r। এটাই হচ্ছে প্রশ্ন এবং এটাই হচ্ছে প্যাচ। শেষ। প্রশ্ন বুঝে চিত্র দুইটা এঁকে ফেলছি, ম্যাথ শেষ। এখন হচ্ছে cos আলফা ইকুয়ালস টু 2 cos বিটা, এটা জাস্ট বানাইতে হবে, আর কিছু না। এখন জাস্ট সিম্পলি আমরা হচ্ছে বের করে ফেলবো কিভাবে, হচ্ছে লব্ধি হিসাব করব, শেষ। তাহলে এটার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে? r স্কয়ার, সরি 2r স্কয়ার, 2r স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস এখানে হবে p স্কয়ার, দুইটা যেহেতু সেম, প্লাস 2 ইনটু p ইনটু p ইনটু কি cos, কি হবে? cos হবে 2 আলফা। এটাও বুঝতে পারছি। একেবারে সিম্পল জিনিস যে p সমমানের দুইটা বল, সো একটা p হলে আরেকটা কি অটোমেটিক্যালি p, সো p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2pp cos 2 আলফা। সিম্পল, খুবই সিম্পল জিনিস। 2r স্কয়ার, 2r হোল স্কয়ার, তাহলে এটা কি হবে? 4r স্কয়ার। এটা ইকুয়ালস টু p স্কয়ার প্লাস p স্কয়ার, কি হবে? 2p স্কয়ার, 2p স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু p, তার মানে কি 2p স্কয়ার cos 2 আলফা। ঠিক আছে? তো এখন 4r স্কয়ার ইকুয়ালস টু, এখান থেকে 2p স্কয়ার কমন নেই, 2p স্কয়ার কমন নিলে হচ্ছে 1 প্লাস cos 2 আলফা। আসছে 1 প্লাস cos 2 আলফা। এটা কার মতো মনে পড়ে? একটু আগে হচ্ছে আমরা দেখছি। সো বাই দ্য ওয়ে এখানে হচ্ছে 2 2 একটা কাইটা দেই, 2 কাইটা দিলে এখানে হচ্ছে 2r স্কয়ার। আচ্ছা, কাটার দরকার নেই, কেন দরকার নেই বলতেছি। এই একালি কেন আসলো? হুম, 4r স্কয়ার ইকুয়ালস টু 2p স্কয়ার ইনটু 1 প্লাস cos 2 আলফা, সেটা কি হবে? 2 cos স্কয়ার আলফা, 2 cos স্কয়ার আলফা। তাহলে 2 2 কাটা, 2 2 4 4 4 কাটা, তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে r স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার cos স্কয়ার আলফা। এটাও বুঝতে পারছি, r স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার cos স্কয়ার আলফা। একেবারে সিম্পল জিনিস। ওকে, তো এখন আমরা আসি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে। একই জিনিস ইউজ করব। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? ওই যে r স্কয়ার, মানে r স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু cos, কি হবে? 2 বিটা, মধ্যবর্তী অ্যাঙ্গেল 2 বিটা। তার মানে r স্কয়ার ইকুয়ালস টু, এখানেও p স্কয়ার 2p স্কয়ার, এখানেও 2p স্কয়ার, সো 2p স্কয়ার কমন নেই,
1 প্লাস cos 2 বিটা, তাহলে r স্কয়ার ইকুয়ালস টু 2p স্কয়ার ইনটু 1 প্লাস cos 2 বিটা মানে কি 2 cos স্কয়ার বিটা, তাহলে r স্কয়ার ইকুয়ালস টু 4p স্কয়ার cos স্কয়ার বিটা। শেষ। r স্কয়ার ইকুয়ালস টু 4 cos স্কয়ার p স্কয়ার বিটা। সো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে কি দুইটা রিলেশন পাইছে আর এর, এটা একটা রিলেশন আর এই যে এখানে আরেকটা রিলেশন, এই দুইটা রিলেশন হচ্ছে আমরা এখানে পাইছি। তো দুইটাই যেহেতু আর স্কয়ার তার মানে এইটাই কষ্ট ওইটা, তো কাজ শেষ। ম্যাথ যে শেষ এটা কি তোমরা বুঝতে পারছো? ম্যাথ যে আর এক ফোঁটাও বাকি নাই, এটা কি বুঝতে পারছো? এখন কি এইটা আর এইটা আসলে কি সমান হবে? এইটা আর এটা যদি সমান হয় তো দেয়ারফর আমরা বলতে পারি, আমি আর আরেক পেজে যাচ্ছি না, পি স্কয়ার কজ স্কয়ার আলফা এটা জাস্ট আসছে হচ্ছে 4 পি স্কয়ার কজ স্কয়ার বিটা। সো পি স্কয়ার কাটটা দাও, তাহলে কি, আচ্ছা লিখি কজ স্কয়ার আলফা ইকুয়ালস টু 4 cos স্কয়ার বিটা। তো এখন স্কয়ারটা ওই পাশে চলে গেলে স্কয়ার রুট, তাহলে cos আলফা হবে, আমরা জাস্ট পজিটিভটা নিচ্ছি কারণ পজিটিভটাই চাইছে প্রশ্ন, 2 cos বিটা। এই তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, এটাই তো আমাদের হচ্ছে প্রুফ করতে বলছে। সো প্রুফ হয়ে গেছে। তো হোপফুলি আমাদের এই টাইপ 1 এর আমাদের যতগুলো প্রবলেম ছিল সবগুলো আশা করি আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি।